হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের আমি একটি নতুন চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। চ্যাপ্টারটা ক্লাস 10-এর চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা শুধু ক্লাস 10-এই নয়, তোমরা এই চ্যাপ্টারটা একদম যতদিন তোমাদের কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে হবে, এটা একটা মাদার এবং ফান্ডামেন্টাল চ্যাপ্টার। তো পিরিয়ডিক টেবিল জানতে গেলে প্রথমেই বলি, তোমাদের ইলেকট্রন বিন্যাসটা ভালো করে জানতে হবে। পরমাণুর ইলেকট্রন বিন্যাস ভালো করে জানতে হবে। আর পরমাণুর ইলেকট্রন বিন্যাস জানার একটাই উপায় হচ্ছে পরমাণুর গঠন ভালো করে পড়তে হবে। তো যদি কারোর মনে হয় যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আমরা ঠিকঠাক বুঝতে পারছি না, তাহলে আমার এই ভিডিওতে একটা লিঙ্ক দিয়ে দেবো আমি। পরমাণুর গঠন আমার আছে অ্যাটমিক স্ট্রাকচার লেভেল আপ, এই নামে আমার প্লেলিস্টে আছে। আর তার বিশেষ করে 4 এবং 5 এই পার্ট দুটো তোমাদের দেখে নিতে হবে, তাহলে তোমরা আমার আজকের যে ভিডিও আমরা শুরু করতে চলেছি সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। নচেত কিন্তু এই ভিডিওগুলো তোমাদের বোধগম্য হবে না, কারণ আমি একটু অন্যভাবে পড়াবো। এই পড়াটা যাতে তোমাদের 11-12 পরবর্তীকালে কাজে লাগে সেইভাবে আমরা পড়াবো। সুতরাং এসো আজকে স্টার্ট করি। এবং একটা কথা বারবার বলছি, 100% নয়, 200% দাও এবং খাতা পেন নিয়ে নোট, নিজের নোট নিজে রেডি করো। ক্লিয়ার? এসো। আজকের নাম হচ্ছে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের আমরা ফার্স্টে আজকে যেটা বলবো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের জার্নি, অর্থাৎ আমরা পিরিয়ডিক টেবিল কিভাবে ইনভেনশন এসেছিল, পিরিয়ডিক টেবিল কিভাবে শুরু হয়েছিল, জার্নি অফ পিরিয়ডিক টেবিল, আমরা সেইটা আজকে পড়তে শুরু করছি। ভালো করে শোনো। পিরিয়ডিক টেবিলের আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইনভেনশন, হিস্ট্রি, ইনভেনশন হিস্ট্রি। এটা আমরা যেটা আজকে পড়ছি সেটা হচ্ছে ইনভেনশন হিস্ট্রি। জার্নিতে আমরা কি পড়ছি একবার দেখে নাও। ফার্স্টেই বলছি, এই পিরিয়ডিক টেবিল আবিষ্কারের জন্য পিরিয়ডিক টেবিল ব্যাপারটা কি একটু বুঝে নাও। মৌল আবিষ্কার হতে শুরু হয়ে গেছে, আস্তে আস্তে মৌল আবিষ্কার হচ্ছে। এর মধ্যে বিভিন্ন বিজ্ঞানী মৌলগুলোকে তার বিভিন্ন রাসায়নিক এবং ভৌত ধর্ম অনুসারে সাজানোর চেষ্টা করছিলেন। তার কারণ হচ্ছে, প্রত্যেকটা একটা ক্লাসে যদি 50 জন ছেলে থাকে, তাহলে 50 জন ছেলের আমরা যদি আলাদা আলাদা করে বায়োডাটা মুখস্থ করতে চাই যে এরকম নাম্বার পেয়েছি, ওতে অত পেয়েছে, ওতে অত পেয়েছে, তাহলে আমরা সেটা মনে রাখতে পারবো না। তাই প্রত্যেকটা বিজ্ঞানী চেষ্টা করছিলেন যে আমরা কতগুলো পরমাণুকে এক একটা জায়গায় বসিয়ে দেবো, যে এটা এ প্লাস, এটা এ প্লাস প্লাস, এটা এ, এটা বি প্লাস। এইভাবে হলে আমাদের কতগুলো ক্যাটাগরি মুখস্থ করলে তাহলে আমরা পরমাণুগুলোর যে ধর্ম সেগুলো আমরা মুখস্থ করতে পারবো। অর্থাৎ একটা পরমাণু মুখস্থ করব, তার সঙ্গে 10টা পরমাণু হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা বিজ্ঞানী চাইছিলেন যে পরমাণু বা মৌলের যে ধর্ম, সেই ধর্মগুলোকে একটা সারিতে সাজাতে, যে একটা মৌলের ধর্মকে আমি মুখস্থ করব, বাকি সব মৌলের ধর্ম আমার রেডি হয়ে যাবে, এইভাবে সাজাতে চেষ্টা করছিলেন। তো প্রথমে যিনি মোটামুটি অনেক আবিষ্কারের অনেক বিজ্ঞানীর নাম আছে, আমাদের যেগুলো অনলি সিলেবাসে আছে আমরা সেইগুলো নিয়ে একটুখানি পড়ছি। ফার্স্টে 1 নাম্বার যে বিজ্ঞানী প্রথম যিনি এই মৌলগুলোকে মোটামুটি একটা পিরিয়ডে সাজালেন। তো একটা কথা বলি, এই পিরিয়ডিক টেবিলে, আচ্ছা আগে বলি, প্রথমেই এলেন ডোবেরিনার। প্রথমে এলেন ডোবেরিনার মোটামুটি এসেছিলেন, এর একটা রেঞ্জ ছিল 1817 থেকে 1829 খ্রিস্টাব্দে। এর একটা মোটামুটি রেঞ্জ এই সালের মধ্যে তিনি এই আবিষ্কারগুলো করেছিলেন। এবং তিনি কি আবিষ্কার করেছিলেন? এই আবিষ্কারটার নাম হচ্ছে ট্রায়েডস রুল। তিনি ত্রয়ী সূত্র আবিষ্কার করলেন। ভালো করে দেখে নাও, তিনি ত্রয়ী সূত্র আবিষ্কার করলেন। এই ত্রয়ী সূত্রটা কি? না, ত্রয়ী সূত্রটা হলো, দেখে নাও,
তিনি তিনটি মৌলকে একসঙ্গে সাজালেন, তিনটি মৌলকে। এবং এই যে সাজানোর যে ধর্ম, যে পরপর মৌলগুলো যে আমি সাজাচ্ছি তার ধর্মের পুনরাবৃত্তি হচ্ছে, এটাকে আমরা বলেছি পি রি ও ডি না ডি সি সিআই টিওয়াই, পিরিওডিসিটি। পিরিওডিসিটি। তিনি কিভাবে মৌলগুলোকে সাজালেন একবার দেখে নাও। তিনি মৌলগুলোকে কিভাবে সাজালেন একবার দেখে নাও। তিনি প্রথমে নিলেন, আচ্ছা আমি একটা কথা বলি, এই যে আবিষ্কার চলছে এখানে সবাই কিন্তু অ্যাটমিক মাস এর উপর ভিত্তি করে সাজাচ্ছিলেন। তাহলে সবাই অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে সাজাচ্ছিলেন, সবাই তখন কিন্তু অ্যাটমিক মাস নিয়ে গবেষণা শুরু করেছিলেন, ঠিক আছে। তো ডোবেরিয়ান কি করলেন, তিনি বললেন যে লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, ছেড়ে লিখি, সেখান থেকে লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। তিনি বললেন যে প্রথম মৌলের পরমাণু অ্যাটমিক মাস মানে পারমাণবিক গুরুত্ব বা ভর, আর শেষ মৌলের পারমাণবিক ভর এর যদি গড় করা হয় তাহলে মাঝের যে মৌল তার ভরটা পাওয়া যাবে, এইভাবে এই আণবিক গুরুত্বকে গড় করে করে মাঝের মৌলের ভর সংখ্যাগুলো বার করছিলেন। এবং দেখা গেছিল সোডিয়ামের ভর সংখ্যাও কিন্তু ভরে যেটা বেরোলো সেইটাই সোডিয়ামের রিয়েল ভর সংখ্যা, কিন্তু সোডিয়ামের 23। এটা রিয়েলটাকে ব্লু কালারে লিখছি, ব্ল্যাকটা যেটা অ্যাভারেজে বেরোচ্ছে সেটা। তাহলে অ্যাভারেজটা কি বুঝলাম না, প্রথম এবং তৃতীয় এই দুটো মৌলকে যদি আমরা অ্যাভারেজ নিই তাহলে মাঝের মৌলের আমরা অ্যাটমিক মাস পেয়ে যাচ্ছি। এইভাবে তিনি 4 জোড়া মৌলকে সাজিয়ে ফেললেন। এটা কিন্তু তার বিরাট আবিষ্কার ছিল, কারণ তখন মৌলগুলোকে প্রথমে কোনো সুতোতে বাঁধা যাচ্ছিল না যে কিভাবে সাজাবো, কোন মৌলের বৈশিষ্ট্য কিভাবে করব। তিনি প্রথম এইভাবে ট্রায়েডস রুল দিয়ে দিলেন, ত্রয়ী সূত্র, 1 2 3 মানে 3টে, তাহলে ত্রয়ী সূত্র। আচ্ছা, ত্রয়ী মানে 3। এরপর চলে আসছে, দেখো এরপর চলে আসছে লিথিয়ামের পর আসছে ক্যালসিয়াম বা বেরিয়াম। এই 3টে মৌলকে তিনি সাজালেন, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম। এই 3টে মৌলের দেখে নাও, এর হচ্ছে 40, স্ট্রনসিয়ামের হচ্ছে 88 আর বেরিয়ামের হচ্ছে 138। লক্ষ্য করো। এবার এদের মধ্যে আমি এটাকে এরকম ভাবে রাখলাম, কি করে এটা এলো দেখে নাও। 40 প্লাস 138/2 করলে এইটাই আসছে স্ট্রনসিয়াম। এবং স্ট্রনসিয়ামের যে আণবিক গুরুত্ব, সেই আণবিক গুরুত্বটা এসেছিল, স্ট্রনসিয়ামের যে আণবিক গুরুত্ব সেটা রিয়েল আণবিক গুরুত্ব এসেছিল, যেটা রিয়েলটা আমরা লিখছি এখানে 88.5। দেখো প্রায় মিলে যাচ্ছে রিয়েলের সঙ্গে, যেটা অ্যাভারেজ গড় সেটা কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা, এরপর চলে আসছি সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। দেখে নাও, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, ঠিক আছে। সালফারের হচ্ছে 32, সেলেনিয়ামের হচ্ছে 80, টেলুরিয়ামের হচ্ছে 128। তাহলে এদের যদি গড় করা হয়, দেখে নাও তোমরা, এদের যদি গড় করা হয় তাহলে আসছে কিন্তু 80। দেখে নাও এটা হচ্ছে কি করে হচ্ছে, দেখে নাও। 32 প্লাস 128/2 করলে দেখো 80 আসছে, তাই তো। এটা 160 হচ্ছে, 80 আসছে। কিন্তু এর রিয়েল যেটা বাস্তবে দেখা গেছে সেটা হচ্ছে 87.9। তাহলে প্রায় গায়ে মানে 79, 80 প্রায় গায়ে বেরিয়েছে। আর একটা পাওয়া গেছিল
আর একটা পাওয়া গেছিল, দেখো এখানে লিখছি, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ক্লোরিনের ছিল 35.5, ব্রোমিনের ছিল 80, আয়োডিনের ছিল 127। তাহলে এর যদি গড় করা হয়, এর গড় করলে, এর গড় করলে আসছে, এদের গড় করলে আসছে 35.5, সরি 80.1225, 80 আচ্ছা দেখে নি একবার, 127 ডিভাইডেড বাই 2, মানে বাজে 12, 12 2 নামে, থেকে 1, 1 1 আর 3 6, 6 6, আর এটা হচ্ছে 1 5 ডিভাইড বাই 2, এটা আসছে 181। ব্রোমিনের আণবিক গুরুত্ব হচ্ছে 80, রিয়েলে ব্রোমিনের আণবিক গুরুত্ব কিন্তু 80 দেখা গেছে এটা। তো এইভাবে দেখা গেল যে মৌলগুলোকে যদি আমরা প্রথম এবং তৃতীয় মৌলের অ্যাটমিক মাসকে যদি আমরা ভাগ করে নিই, মানে গড় করে নিই, তাহলে সেখান থেকে আমরা যে মাসটা পাবো অ্যাভারেজ মাস, এগুলোকে বলছি আমরা অ্যাভারেজ মাস। অ্যাভারেজ মাস, এগুলো সব অ্যাভারেজ। অ্যাভারেজ যে মাস পাওয়া যাবে, সেই অ্যাভারেজ মাসগুলো প্রায় যে প্রকৃত যে অ্যাটমিক মাস তার সাথে কাছে কাছে আসছিল। তাহলে এখান থেকে তিনি এইভাবে মোট 12টি মৌলকে এই ট্রাইডসে সাজিয়ে দিয়েছিলেন। 12টি মৌলকে ট্রাইডস হিসাবে সাজিয়ে দিয়েছিলেন। তো ডোবেরিনারের এটা যে একটা বিরাট আবিষ্কার ছিল। তো এই ডোবেরিনারের এরপর এই 12টি মৌল ছাড়া তিনি আর কোনো মৌলকে সাজাতে পারলেন না। তার জন্য পরবর্তীকালে এই রুল খারিজ হয়ে যায়। এই পরবর্তীকালে এরপর যে বিজ্ঞানী আসে, তোমরা দেখে নাও, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে নিউল্যান্ড। বিজ্ঞানী নিউল্যান্ড, সায়েন্টিস্ট নিউল্যান্ড। এই বিজ্ঞানী নিউল্যান্ড, এটাও সায়েন্টিস্ট, অবশ্যই সায়েন্টিস্ট নিউল্যান্ড, এই ডোবেরিনার। বিজ্ঞানী নিউল্যান্ড কি করলেন? বিজ্ঞানী নিউল্যান্ড খুব মানে সঙ্গীতজ্ঞ ছিলেন, মানে গানের খুব মানে ভালো সঙ্গীতজ্ঞ আর কি, গান শুনতে ভালোবাসতেন, গান বুঝতেন। তো তিনি কি করলেন, যেমন আমরা সা রে গা মা পা ধা নি সা, এইভাবে যেমন 7টা সুরকে আমরা সাজাই, তিনি কি করলেন, এরকম ভাবে মৌলগুলোকে যখন সাজালেন, তিনি বললেন যে প্রথম মৌলটা, প্রথম সা শেষ সায়ের সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ প্রথম মৌলটা তার 8মতম মৌলের সাথে মিলে যাবে। কিভাবে হবে দেখে নাও, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7 এবং 8। তাহলে প্রথমের সায়ের সাথে শেষ সা 8ম সুরটা মিলে যাচ্ছে, এটাকে তিনি নাম দিয়েছিলেন অক্টেভ। অক্টেভস রুল। এটা তিনি নাম দিয়েছিলেন অক্টেভস রুল। এই অক্টেভস রুলে তিনি কি বললেন না, মৌলগুলোকে যদি আমি পরপর আণবিক গুরুত্ব অনুসারে সাজাই, অ্যাটমিক মাস অনুসারে সাজাই, তাহলে প্রত্যেকটি মৌল তার 8মতম মৌলের সাথে ধর্মের পুনরাবৃত্তি ঘটাবে। এটাই ছিল মেন পিরিয়ডিসিটি। এই পিরিয়ডিসিটি থেকে তিনি প্রমাণ করলেন যে একটি মৌলের ধর্ম তার কিছুক্ষণ যাওয়ার পর আরেকটি মৌলের ধর্মের সাথে মিলছে। এটা বিরাট আবিষ্কার ছিল, এবং এই আবিষ্কারটা তিনি করেছিলেন প্রায় 1865 খ্রিস্টাব্দে। 1865 খ্রিস্টাব্দে এই আবিষ্কার শুরু হয়েছিল, বা এই আবিষ্কারটা তিনি করেছিলেন।
অক্টেভ রুল। অক্টেভ রুল অনুসারে কিরকম দেখে নাও, আমি বলছি প্রথমে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। তোমরা কিন্তু এগুলো পরমাণু ক্রমাঙ্ক না জানলে একটাও বুঝতে পারবে না, করতেও পারবে না। এগুলো পরপর কিভাবে লিখতে হয় সেটা অ্যাটমিক স্ট্রাকচার থেকে পরমাণু ক্রমাঙ্ক বুঝলে তবেই পারবে, নালে পারবে না। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আচ্ছা, এর পরে ছিল নিয়ন। ভালো করে বুঝে নাও, নিষ্ক্রিয় মৌল তখন আবিষ্কার হয়নি, তাই নিয়নকে আমরা ধরছি না। এরপর আসছে সোডিয়াম, তারপর আসছে ম্যাগনেসিয়াম, তারপর আসছে অ্যালুমিনিয়াম, তারপর আসছে সিলিকন, তারপর আসছে সালফার, তারপর ফসফরাস, তারপর ক্লোরিন, তারপরে ছিল আর্গন। আমরা লিখছি কিন্তু ধরবো না। তারপরে ছিল পটাশিয়াম, তারপরে ছিল ক্যালসিয়াম। তারপর যারা ছিল বিজ্ঞানী এইগুলো ছাড়া আর কোনো মৌলের আবিষ্কার করতে পারলেন না। বিজ্ঞানী এই মৌলগুলোকে সাজাতে পারলেন, তারপর তিনি কিন্তু আর মৌলের গুলোকে ধর্ম অনুসারে সাজাতে পারেননি। তো এই অবধি তিনি সাজিয়েছিলেন। তো মৌলগুলো দেখো কিভাবে বলছি, এটা 1 নাম্বার মৌল, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এবং ঠিক 1 নাম্বার মৌলের সাথে 8 নাম্বার মৌলটা দেখো মিলে যাচ্ছে। এইভাবে যদি ধরি, এটাকে যদি 1 ধরি, 1 2 3 4 5 6 7, আবার 8 নাম্বার মৌলটা পটাশিয়াম সঙ্গে সোডিয়ামের মিল চলে আসে, তার মানে এরপর এই মৌলটার সাথে মিল চলে আসে। তাহলে এইভাবে দেখা গেল, যদি আমরা এখান থেকে গুনতে শুরু করি 1 2 3 4 5 6 7 8, দেখো এই মৌলটার সাথে বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের একটা মিল চলে আসছে। তো এইভাবে দেখা গেল প্রত্যেকটা মৌল তার অষ্টমতম মৌলের সাথে ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল দেখাচ্ছে, অর্থাৎ ধর্মের পুনরাবৃত্তি ঘটাচ্ছে, পিরিয়ডিসিটি তৈরি করছে। এই ধর্মের যে মিল ঘটাচ্ছে, এই ঘটনার উপর ভিত্তি করে তিনি মৌলগুলোকে এইভাবে সাজালেন, কিন্তু তারপর আর মৌলগুলো আর সাজাতে পারলেন না। তার কারণ আমি একটুখানি বলে দিই। এই যে এটার যে লিমিটেশন, এটা আমরা ত্রুটি না বলে লিমিটেশন বলবো। এই লিমিটেশন ছিল এরপর ডি ব্লক, এরপর ডি ব্লক স্টার্ট হয়ে গেছিল। তোমরা যদি ডি ব্লক না জানো পরমাণু গঠন, তোমরা যদি না এগুলো ভালো করে বুঝে আসো ডি অরবিটাল, তাহলে তোমরা কিন্তু আমার পড়া কিছুই বুঝতে পারবে না। তো আমরা ট্রিক দেবো, একদম ইজি বেস্ট ট্রিক কিছু দেবো, সেগুলো দিয়ে হয়তো কিছু মাধ্যমিক লেভেলের প্রশ্ন হয়ে যাবে, কিন্তু সেটা আমার আজকে পড়ানোর মেন মোটিভ নয়, তোমাদের শেখানো আমার মেন মোটিভ। তো এইভাবে তিনি এই ক্যালসিয়াম পর্যন্ত সাজাতে পারলেন, কিন্তু এইগুলোকে আমরা ধরছি না। এগুলোকে ধরলে কিন্তু অক্টেট রুল আসবে না, কারণ এগুলো তখন আবিষ্কার হয়নি, জেনে রাখো। নিউল্যান্ড এইভাবে তার লিমিটেশনের জন্য তিনিও খারিজ হয়ে গেলেন। এরপর বিভিন্ন বিজ্ঞানী এসেছিলেন, তার মধ্যে একজন ছিল সাকুরতোয়া, চ্যানকর্টিস, এটার নাম উচ্চারণটা চ্যানকর্টিস, কিন্তু এটার নাম হচ্ছে বিজ্ঞানী সাকুরতোয়া। সাকুরতোয়াও তিনি একটা টেলুরিক লাইন তৈরি করেছিলেন, টেলুরিক লাইন তৈরি করেছিলেন, এইভাবে তিনি সাজিয়েছিলেন। যাই হোক, আমি এটা নিয়ে যাচ্ছি না, আমাদের সিলেবাসে নেই, তো জানি না কেটে গেছে কিনা, তোমরা দেখে নাও। এই অবধি তোমরা আগে লিখে নাও, ব্যাপারটা বুঝে নাও, এরপর আমরা মেন পার্টে আসছি। লিখে নাও। এরপর যে বিজ্ঞানী এলেন, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে মেন্ডেলিভ। এর আগে এসেছিলেন লোথার মেয়ার। এরপরে এসেছিলেন লোথার মেয়ার। আমি একটু বলে দিই, অ্যাকচুয়াল যে আমরা আজকে পিরিয়ডিক টেবিল পড়ছি সেটা কিন্তু বিজ্ঞানী লোথার মেয়ার এর আগে, মেন্ডেলিভেরও আগে আবিষ্কার করে ফেলেছিলেন, কিন্তু তিনি ছিলেন জার্মান বিজ্ঞানী। তাই যেহেতু তখন বিশ্বযুদ্ধ চলছিল এবং জার্মান তখন পিছু হচ্ছিল আস্তে আস্তে, তাই জার্মানের এই প্রাধান্যতাকে বিশ্ব দেয়নি। তাই আমরা রুশ বিজ্ঞানী এরপর আসছি মেন্ডেলিভ। রুশ বিজ্ঞানী মেন্ডেলিভকে আমরা প্রাধান্য দিয়েছিলাম এবং তার আমরা আবিষ্কার নিয়ে আজকে পড়ব। তো তিনি এই পিরিয়ডিক টেবিলকে
তার যে পিরিয়ডিক টেবিল ছিল তিনি মোটামুটি আবিষ্কার করেছিলেন আমরা ধরে নিচ্ছি 1869 খ্রিস্টাব্দে, কিন্তু তখন তিনি প্রাধান্য পাননি। 1869 খ্রিস্টাব্দে প্রাধান্য পাননি, বছর 10 যাওয়ার পর এই তত্ত্বের প্রাধান্যতা এসেছিল, কিন্তু তার আগে তিনি প্রাধান্য পাননি, তখনও তিনি প্রাধান্য পাননি। তো রুশ বিজ্ঞানী কি করলেন, রুশ বিজ্ঞানী তখন মোটামুটি 63টা মৌলকে এইভাবে তিনি পরপর পিরিয়ডিসিটি অর্থাৎ পিরিয়ডিক টেবিলে পরপর সাজিয়ে দিয়েছিলেন 63টা মৌল, এবং তার আবিষ্কারকেই সব থেকে বড় বলে মনে করা হয়েছে। তিনি কি করেছিলেন একবার বলে দিই, ভালো করে শুনে নাও। তিনি একটা সূত্র দিয়েছিলেন যেটাকে বলা হয় পর্যায় সূত্র, তিনি একটা সূত্র দিয়েছিলেন যেটাকে বলা হলো পর্যায় সূত্র। এই পর্যায় সূত্রটা একবার দেখে নাও। মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে উহাদের ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমিক, এ কথাটা কিন্তু স্টার, পুনরাবৃত্তি ঘটে, পুনরাবৃত্তি ঘটে। এই তত্ত্বটাকে আমরা বলেছি পর্যায় সূত্র। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট দেখে নাও, পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়েছি, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর পর্যায়ক্রমিক ভাবে সাজালে এই ধর্মের পুনরাবৃত্তি ঘটে। আচ্ছা, এই সূত্র অনুসারে তিনি মৌলগুলোকে কিভাবে সাজালেন একটু তোমরা দেখে নাও। ধরি এই একটা মৌল, দেখো আমি এখান থেকে লিখছি হাইড্রোজেন, তারপর এখানে চলে এলাম হিলিয়ামটা আমি লিখছি, কিন্তু হিলিয়াম তখন আবিষ্কার হয়নি। তার মানে যখন পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিফেরও পিরিয়ডিক টেবিল আবিষ্কার হয়ে গেছিল, তখন কিন্তু হিলিয়াম অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের আবিষ্কার হয়নি। আচ্ছা, তবু আমি লিখে নিচ্ছি ভালো লাগবে বলে। এরপর আসছে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এবং আবার আসছে নিয়ন। আবার বলছি, এটা আমাদের বাইরে। এরপর আসছে সোডিয়াম, তারপর আসছে ম্যাগনেসিয়াম, তারপর আসছে অ্যালুমিনিয়াম, ঠিক আগের মধ্যেই সাজাচ্ছি একই জিনিস। তারপর আসছে সিলিকন, তারপর ফসফরাস, তারপর সালফার, তারপর ক্লোরিন। এরপর আসছে পটাশিয়াম, এরপর আসছে ক্যালসিয়াম, এরপর এখানটা গ্যাপ যাচ্ছে, মাঝখানটা গ্যাপ দিয়ে আবার শুরু হচ্ছে। তো আমরা একটা কথা বলি, মন দিয়ে শোনো। তো তিনি কিন্তু এত সোজা করে জিনিসটাকে সাজাননি, আমি তোমাদের সোজা করে বোঝাচ্ছি, তিনি একটুখানি ব্যাপারটা বোঝাচ্ছি, বুঝে নাও। তাহলে দেখা গেল তিনি প্রথম লাইনে কিছু মৌল রেখেছিলেন, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন, এটা চতুর্থ লাইন, এইভাবে তিনি লাইন বাই লাইন মৌলগুলোকে সাজিয়েছিলেন। পরপর সাজিয়েছিলেন। ঠিক আছে, দেখো বোঝো, এই প্রত্যেকটা যে লাইনগুলোকে তিনি সাজিয়েছিলেন, এগুলোকে তিনি নাম দিয়েছিলেন পর্যায়। এটা পর্যায় 1, এটা পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4, পর্যায় 5, পর্যায় 6 এবং পর্যায় 7। এইভাবে 7টা পর্যায়ে তিনি মৌলগুলোকে সাজিয়েছিলেন। মানে মৌলগুলোকে যখন সাজিয়েছিলেন তখন এরকম 7টা লাইন তৈরি করেছিলেন। তার 63টা মৌলের মধ্যে এই 7টা লাইন তৈরি হয়েছিল। ভালো করে বোঝো, এই প্রত্যেকটা অনুভূমিক যে লাইনগুলো তৈরি হয়েছিল, সেই লাইনগুলোকে আমরা নাম দিচ্ছি পর্যায়। তাহলে পর্যায়ের একটা সূত্র তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, আমি বলি আগে, দেখে নাও। এইভাবে মৌলগুলোকে যদি এইভাবে সাজাই, মানে ছেলেগুলোকে যদি এইভাবে পরপর
প্রেয়ারের সময় লাইন দিয়ে দাঁড় করাই, তোমরা লক্ষ্য করো তো এইরকম একটা উলম্ব লাইন তৈরি হচ্ছে না? এটাকে বলে হরিজেন্টাল লাইন আর এটাকে বলে ভার্টিক্যাল লাইন। তাহলে এরকম কতগুলো ভার্টিক্যাল লাইন তৈরি হয়ে যাচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে তো। আচ্ছা, তো এই ভার্টিক্যাল লাইনগুলোকে তিনি তখন নাম দিয়েছিলেন শ্রেণী বা গ্রুপ, আর পর্যায়গুলোকে নাম দিয়েছিলেন পিরিয়ড। পর্যায়গুলোকে নাম দিয়েছিলেন পিরিয়ড আর এইটার নাম দিয়েছিলেন গ্রুপ। ঠিক আছে? আচ্ছা, দেখে নাও তাহলে। আমরা একটু সংজ্ঞাতে চলে যাচ্ছি। সংজ্ঞা, সংজ্ঞা পর্যায় কাকে বলে? খুব ইম্পর্টেন্ট পর্যায়। দেখো সংজ্ঞাটা এখান থেকে শুরু করছি। মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, সাজালে এই অবধি লিখলাম। মৌলগুলি, মৌল ওর পর থেকে লিখছি, মৌলগুলি কতক, মৌলগুলি, মৌল কতকগুলি, মৌল কতকগুলি, কতকগুলি অনুভূমিক, অনুভূমিক লাইনে সজ্জিত হয়, অনুভূমিক লাইনে সজ্জিত হয়, একে পর্যায় বলে। যে অনুভূমিক লাইনগুলো সজ্জিত হয়েছিল সেই অনুভূমিক লাইনগুলোকে আমরা পর্যায় বলছি। ক্লিয়ার হলো? এই মেন্ডেলিফের সূত্র অনুসারে বা মেন্ডেলিফের তত্ত্ব অনুসারে বা মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে পর্যায় ছিল, পর্যায় ছিল 7টি। ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। শ্রেণী কাকে বলে? শ্রেণী বুঝিয়ে দিচ্ছি, শুনে নাও, খুব ইম্পর্টেন্ট। শ্রেণী কাকে বলে? শ্রেণী হচ্ছে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, সাজালে মৌলগুলি, এরপর চলছে, মৌলগুলি কতগুলি অনুভূমিক লাইনে সজ্জিত হওয়ার সাথে সাথে, হওয়ার এই অবধি লিখলাম গোটাটা, বুঝে নাও, এখান থেকে টেনে এই অবধি লিখলাম, হওয়ার সাথে সাথে কতকগুলি উলম্ব লাইনে সজ্জিত হয়, একে শ্রেণী বলে, একে শ্রেণী বলে। এবং একটা ছোট্ট কথা বলি, খুব মন দিয়ে শোনো, ইম্পর্টেন্ট, বিরাট ইম্পর্টেন্ট। মেন্ডেলিফ প্রত্যেকটা শ্রেণীকে, এরকম শ্রেণীকে, আচ্ছা মেন্ডেলিফের কটা শ্রেণী ছিল? মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে মোট 8টি শ্রেণী ছিল, 8টি, মোট 8টি শ্রেণী ছিল। তিনি এই শ্রেণীগুলোকে কিভাবে লিখতেন? ক্যাপিটাল রোমান লেটারে, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 and রোমান 8, বুঝলেন? ডট ডট যাচ্ছে, রোমান 5, রোমান 6, রোমান 7 and রোমান 8। ক্লিয়ার হলো? আচ্ছা, দেখে নাও তাহলে। তিনি কিন্তু এই যে শ্রেণীগুলোকে 8টা ভাগে, 8টা লাইনে ভাগ করেছিলেন, এইভাবে তিনি থেমে থাকেননি, তিনি এইভাবে অ্যাকচুয়াল করেননি। তিনি প্রত্যেকটা শ্রেণীকে কতগুলো সাব লাইনে ভাগ করেছিলেন, সাব গ্রুপে ভাগ করেছিলেন। এগুলোকে শ্রেণীকে কি বলা হয়? গ্রুপ। আর এই প্রত্যেকটাকে বলা হয় সাব গ্রুপ। এই সাব গ্রুপের মধ্যে প্রত্যেকটা ছিল এ আর বি। খুব মন দিয়ে শোনো, তাহলে এ কে আমরা কিভাবে লিখবো? 1A আর 1B, বোঝা গেল? এইভাবে 2 কে 1, 2A 2B, 3 কেও 3A 3B, এইভাবে 7 নম্বর পর্যন্ত আমরা সাজিয়ে ফেলেছিলাম 7A and 7, বুঝে নাও ব্যাপারটা, কিন্তু B। কিন্তু 8 নম্বর শ্রেণীটাকে তিনি এ বা বি তে ভাগ করেননি, স্টার লিখে নাও। 8 নম্বর শ্রেণীটাতে কিন্তু এ বি তে ভাগ করা ছিল না। আচ্ছা, এটা বুঝে গেলাম, তিনি করেননি, ভাগ করেননি। তো বাকি সমস্ত যে শ্রেণী ছিল 1 থেকে 7 পর্যন্ত,
তিনি সমস্ত শ্রেণীকে উপশ্রেণীতে, দুটি করে উপশ্রেণীতে ভাগ করেছিলেন। প্রত্যেকটা উপশ্রেণীকে আমরা বলবো এ এবং বি। তাহলে 1 এর উপশ্রেণী 1A আর 1B, 2 এর উপশ্রেণী 2A 2B, এইভাবে ভাগ করেছিলেন। আচ্ছা, আমরা অনেকে বলি স্যার শূন্য শ্রেণীরও কিন্তু কোনো উপশ্রেণী ছিল না। তারা কথা বলি, মেন্ডেলিভের যে পর্যায় সারণী তাতে শূন্য শ্রেণীর অস্তিত্ব ছিল না, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের অস্তিত্ব ছিল না, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস তখন আবিষ্কারই হয়নি। তাই নিষ্ক্রিয় গ্যাস যেহেতু আবিষ্কার হয়নি, তাই আমরা শূন্য শ্রেণীর কোনো উপশ্রেণী ছিল না এই কথাটা বলবো না, তাতে শূন্য শ্রেণীই ছিল না। তাহলে লক্ষ্য করো, তার মানে শুধু 8 নম্বর যে শ্রেণীটা, সেই অষ্টম শ্রেণীর কোনো উপশ্রেণী ছিল না, এটাই আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? তাহলে তোমরা এটা লিখে নাও, আমি বোর্ডটা মুছে দিচ্ছি। তাহলে এই যে পিরিয়ডিক টেবিলের আমরা তাহলে কি পেলাম? পেলাম মেন্ডেলিফের ক্ষেত্রে যে পিরিয়ডিক টেবিল পেয়েছিলাম তাতে পর্যায় 7টি এবং শ্রেণী ছিল 8টি। এর মধ্যে 7টি যে শ্রেণী ছিল তার এ এবং বি তে দুটি করে উপশ্রেণী ছিল, কিন্তু অষ্টম শ্রেণীর শ্রেণীগুলোকে কিভাবে লেখা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো উপশ্রেণী ছিল না। এটা রেডি করে নিলাম। তো একটা কথা বলি, আমাদের সিলেবাসে, মাধ্যমিক সিলেবাসে শুধুমাত্র পারমাণবিক গুরুত্ব অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্ত সিলেবাসে আছে, তাই আমরা ক্যালসিয়াম পর্যন্তই পড়বো প্রথমে, আর যত শেষের দিকে যাব আমরা গোটা পিরিয়ডিক টেবিলটা অ্যাকচুয়াল কি করে তৈরি হয়েছিল সেটা বুঝবো। তো আমি আজকে এই প্রথম ভিডিওটায় ছোট্ট করে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট ট্রিক, এবং সেটা মাধ্যমিক লেভেলের জন্য ভালো। শুনে নাও, শিখে নাও। আমরা কোনো মৌলের পর্যায় সারণীতে যদি অবস্থান বার করতে চাই তাহলে সেটা কি করে বার করবো? আচ্ছা, আর একটা কথা বলি, এই মেন্ডেলিভের পর্যায় সারণীর পর এসেছিল আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র, এরপর আধুনিক পর্যায় সূত্র এসেছিল। তো আধুনিক পর্যায় সূত্রটা একবার দেখে নাও, তারপর আমরা মেন্ডেলিভের ত্রুটিটা পরে আসছি। আধুনিক পর্যায় সূত্রে যা যা মেন্ডেলিভের যে পর্যায় সূত্র ছিল, সেই মেন্ডেলিভের পর্যায় সূত্রে শুধু একটা জায়গায়, তোমরা তো লিখেই নিয়েছো, একটা জায়গায় কাটবে বা মুছবে এবং একটা কথা লিখবে, যেখানে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব লিখেছিলে সেটা মুছে দিয়ে ক্রমবর্ধমানটা থাকবে, শুধু লিখবো পরমাণু ক্রমাঙ্ক। ভালো করে বুঝে নাও, পরমাণু পারমাণবিক গুরুত্বের বদলে পারমাণবিক গুরুত্বের স্থানে, পারমাণবিক গুরুত্বের স্থানে শুধু লিখব পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজাবে। পরমাণু ক্রমাঙ্ক, ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে এইটুকু শুধু লিখবো, এটা স্থানে ওটা, এ স্থানে ওটা হয়ে যাবে, এ স্থানে ওটা হয়ে যাবে, মানে পারমাণবিক গুরুত্বের স্থানটায় পরমাণু ক্রমাঙ্ক বসে যাবে, গোটাটাই আমরা কপি পেস্ট করে দেবো। তাহলে দেখো, আধুনিক পর্যায় সূত্রে আবার বলি, একইভাবে পর্যায় ছিল, পর্যায় ছিল, পর্যায় ছিল 7টি এবং শ্রেণী কিন্তু, শ্রেণী কিন্তু আমরা এখন থেকে লিখতে শুরু করব 9টি, কারণ নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়ে গেছে। তো একটা ছোট্ট কথা বলে রাখি, আমাদের পড়া কিন্তু এই 9 দিয়ে নয়, আমাদের পড়া এরপর চলে আসছে, দেখে নাও, আধুনিক, আধুনিক দীর্ঘ পর্যায়, আধুনিক দীর্ঘ, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। আমাদের এইটা পড়া হচ্ছে, এরা হচ্ছে লং ফর্ম পিরিয়ডিক টেবিল, লং পিরিয়ডিক টেবিল। তো স্যার সেখানে একটুখানি বলে দিই, ব্যাপারটা বুঝে নাও, ব্যাপারটা বুঝে নাও, কি ব্যাপারটা বলতে চাইছি। পর্যায় কিন্তু চেঞ্জ হবে না, পর্যায় 7টা, আমি একে বুঝিয়ে দিয়ে আপনাকে বোঝাচ্ছি। আর শ্রেণী হচ্ছে, দেখে নাও, শ্রেণী দেখে নাও, শ্রেণী হচ্ছে, শ্রেণী হচ্ছে 18টি। এখানে একটা ছোট্ট কথা বলে দিই, এখানে নিষ্ক্রিয়
নিষ্ক্রিয় মৌল কিন্তু আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বর্তমানে আমরা যে পিরিয়ডিক টেবিল পড়বো সেই পিরিয়ডিক টেবিলের পর্যায় মানে পিরিয়ড 7 এবং গ্রুপ হচ্ছে 18 গ্রুপ। এটা বুঝে গেলাম সবাই? তো আমরা পড়াশোনা এটা নিয়ে করবো, আমি সেইভাবেই পড়াবো। আগে প্রথমে ট্রিক পড়িয়ে দিই। তোমরা প্রথম ট্রিক 1 থেকে 20 পর্যন্ত অ্যাটমিক নাম্বার অনুসারে মৌলগুলোকে মুখস্থ করে নাও। ফার্স্ট। দ্বিতীয় ট্রিক শোনো, তোমাকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান বার করতে দেবে, তুমি কি করে বার করবে, এটা কিন্তু মাধ্যমিকে খুব দেয়। প্রথমে হচ্ছে, ধরে নাও আমাকে একটা মৌল দিল ক্লোরিনের তোমাকে পরমাণু ক্রমাঙ্ক জানতেই হবে 17। তুমি যদি পরমাণু ক্রমাঙ্ক না জানো তুমি করতেই পারবে না। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, তার মানে ইলেকট্রন সংখ্যাও 17। গোটা পর্যায় সারণীটা আমরা যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী করছি, এটা কিন্তু নিলস বোরের পর্যায় সারণী। বিজ্ঞানী সায়েন্টিস্ট নিলস বোরের পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীটা বোরের, এবং তিনি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে এই পর্যায় সারণীটাকে সাজিয়েছিলেন। তাহলে আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কার উপর ভিত্তি করে তৈরি হয়েছে? ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। তার আগে কি এসেছিল? আধুনিক পর্যায় সারণী। তার আগে কি এসেছিল? মেন্ডেলিফের পর্যায় সারণী। তার আগে কি এসেছিল? তার আগে এসেছিল লোথার মেয়ার, যার নাম আমরা ইউজ করি না, কিন্তু লোথার মেয়ার মেন পর্যায় সারণীর স্রষ্টা ছিলেন। তো তার ডাটা থেকেই মেন্ডেলিফ এই কাজটা করতে পেরেছিলেন। যাই হোক, চলে এসো এখানে। তার আগে ছিল নিউল্যান্ডের অক্টেভ, আর তার আগে ছিল ডোবেরিনারের ত্রয়ীসূত্র। এটা পরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে গেলাম। আচ্ছা, তো আমরা শিখিয়েছিলাম যে ইলেকট্রন বিন্যাস, যেটা সাধারণভাবে মানে একদম ফান্ডামেন্টাল আইডিয়ায় 2 8 8 8 অতিরিক্ত মানে এক্সেস। এই পার্টে আমরা মৌলগুলোকে ইলেকট্রনগুলোকে ভাঙবো। তার মানে এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ এবং এটা এন কক্ষ। ক্লিয়ার হলো? দেখো 17কে ভাঙছি। দেখো 17কে ভাঙলে কত হবে? ধরে নাও 17কে ভাঙলে হবে 2, তারপর 8, তারপর 7। এটা কিন্তু তোমরা ব্যাপারটা জানো, এটা কিন্তু আমি আর শেখাবো না। অর্থাৎ আমরা 2 এর বেশি দিতে পারি না, এখানে 8 এর বেশি দিতে পারি না, কম হতে পারে, কিন্তু এখানে আমরা দেখো 8 এর থেকে কম হয়েছে কিন্তু বেশি হবে না। তো লক্ষ্য করো, প্রথম কক্ষে কটা আছে? 2টো ইলেকট্রন। দ্বিতীয় কক্ষে কটা আছে? 8টা। তৃতীয় কক্ষে কটা আছে? 17টা ইলেকট্রন আছে। খুব মন দিয়ে শোনো, এখানে মোট কটা কক্ষ তৈরি হলো? ইলেকট্রনকে ভাঙলে কটা কক্ষ তৈরি হলো? স্যার এখানে অরবিট মানে কক্ষ, তাই তো? অরবিট নাম্বার 3। কটা অরবিট? কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, 1 2 3। তাহলে যেহেতু অরবিট নাম্বার 3, তাই এর পিরিয়ড হয়ে যাবে 3। এর পিরিয়ড 3, তার মানে পর্যায় 3 হয়ে যাবে। আচ্ছা, বুঝে গেলাম? তার পর্যায় 3 হয়ে যাবে। বুঝে গেলাম? আচ্ছা, এবার চলে এসো। স্যার গ্রুপ কি করে বার করবেন? না, গ্রুপ বার করতে গেলে দেখো আমাকে করতে হবে কি, বুঝিয়ে দিই, খুব ভালো করে ব্যাপারটা বুঝে না, এটা খুব ইম্পর্টেন্ট জায়গাটা। গ্রুপের ক্ষেত্রে আমরা আউটার অরবিট মানে বহিস্থ কক্ষ, আউটার অরবিট বা বহিস্থ কক্ষের কথা চিন্তা করবো। আউটার অরবিট বা বহিস্থ কক্ষ। বহিস্থ কক্ষে ভালো করে দেখে নাও, যদি ইলেকট্রন সংখ্যা আমি লিখে দিচ্ছি স্যার, ইলেকট্রন সংখ্যা বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 হতে পারে। বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 6 7 এবং 8 হতে পারে। দেখে নাও, বুঝে নাও হতে পারে। যদি বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 2 3 4 5 6 7 8 যার মধ্যে যাই হোক হতে পারে, তো সেখানে আমরা শ্রেণী লিখবো। শ্রেণী, বুঝে নাও, সেখানে শ্রেণী কি হতে পারে স্যার? একটা যদি হয় ইলেকট্রন সংখ্যা, শ্রেণী 1। আচ্ছা, আমরা একটা কথা বলি, মেন্ডেলিফ কিন্তু রোমানে শ্রেণী লিখেছিলেন। আমরা কিন্তু শ্রেণী লিখবো ডিজিটে 1।
ক্লিয়ার হলো? কি বলতে চাইছি, 1 লিখবো, 1। ইলেকট্রন সংখ্যা 2 হলে শ্রেণী হবে 2। ইলেকট্রন সংখ্যার পর থেকে আমরা ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে দেবো। নিশ্চয়ই তোমাদের বুদ্ধি আছে, আমরা বলতে হবে না। তাহলে এর হয়ে যাবে 13, এর 14, এর 15, 16, 17 and 18। ক্লিয়ার হয়ে গেল? 2 এর পর থেকে বহিস্থ কক্ষে যটা করে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের নাম অনুসারে তার পিরিয়ড নেম হয়ে যাবে, সংখ্যা অনুসারে তার পিরিয়ড নেম হয়ে যাবে। তার মানে আমি যদি স্যার ক্লোরিনের পর্যায় বলি 3, তাহলে শ্রেণী কি বেরোবে? ক্লোরিনের গ্রুপ বা শ্রেণী কি বেরোবে স্যার? শ্রেণী দেখুন স্যার, ক্লোরিনে আছে 7, 7 মানে 17। তাহলে গ্রুপ বেরোলো 17। ক্লিয়ার হলো? এবার একটা কথা আসছে যে স্যার পর্যায় সারণীতে এইভাবে আপনি পিরিয়ড আর গ্রুপ দিয়ে মৌলগুলোকে ব্যাখ্যা করছেন কিভাবে, কেন করছেন? শুধু গ্রুপ দিয়ে কেন ব্যাখ্যা করা যাচ্ছে না, শুধু পিরিয়ড দিয়ে কেন ব্যাখ্যা করা যাচ্ছে না? একবার দেখে নাও, এটা আমরা লাস্টের দিকে চলে এসেছি, দেখে নাও। ধরে নাও এটা পৃথিবী, এগুলোকে বলা হয় অক্ষাংশ আর এগুলোকে বলা হয় দ্রাঘিমাংশ। ধরে নাও আমি এই বিন্দু, এই একটা কোনো বিন্দুতে একটা কোনো দেশ আছে, সেই দেশের আমি প্রকৃত অবস্থান নির্ণয় করছি। তো তুমি বললে এই অক্ষাংশে এই দেশটা আছে, তার মানে এই দেশটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, আবার এই দেশটা এই অক্ষাংশের এখানেও হতে পারে। ভালো করে বুঝে নাও, এই তো গোটাটাই তো অক্ষাংশ, তাই না? 45 ডিগ্রি কি 140 ডিগ্রি এরকম অক্ষাংশ হতে পারে, এই দ্রাঘিমাংশ। কিন্তু তুমি যদি বলো যে 140 ডিগ্রি দ্রাঘিমাংশ আর 45 ডিগ্রি অক্ষাংশ, ভালো করে বোঝো, তখন তুমি এই 45 ডিগ্রি অক্ষাংশ মানে এটা, তখন তুমি এই পার্টিকুলার এই দেশটাকে তুমি ডিনোট করতে পারবে। তার মানে একটা দেশকে ডিনোট করতে গেলে যেমন একটা অক্ষাংশ লাগে, একটা দ্রাঘিমাংশ লাগে, তবে যে বিন্দুটা যেখানে পয়েন্টটা টাচ করবে সেই বিন্দুটাই ওই দেশটা আছে। ঠিক একইভাবে কোনো যদি আমি মৌলকে বলি 2 নম্বর পর্যায়ের মৌল, ভালো করে বুঝে নাও, তার মানে সেখানে লিথিয়ামও হতে পারে, বেরিলিয়ামও হতে পারে, একটু আগেই লেখা আছে দেখো কোথাও মুছে দিয়েছি, বেরিলিয়াম হতে পারে, বোরন হতে পারে, কার্বন হতে পারে, সবই তো হতে পারে, সবই তো 2 নম্বর পর্যায়ে। তাহলে আমাকে যদি বলে দেয় যে 2 নম্বর পর্যায়ের 2 নম্বর শ্রেণীর মৌল, তখন আমি দেখো বেরিলিয়ামকে হিট করব, কারণ এটা 2 নম্বর পর্যায়ের, এটা 1 নম্বর শ্রেণী, এটা 2 নম্বর শ্রেণী, এটা 13, এটা 14 নম্বর শ্রেণী। বোঝা গেল কি বললাম ব্যাপারটা? তার মানে কোনো মৌলের অবস্থান যদি পর্যায় সারণীতে প্রকৃত করে নির্ণয় করতে হয়, তখন আমাকে 2 নম্বর পর্যায়ে এই পর্যায়ের সাথে সাথে তার শ্রেণীকেও বলতে হবে। তার মানে একটা অনুভূমিক লাইন তো চাই, তার সাথে একটা উলম্ব লাইনও চাই, তবে ওই দুটো লাইন যেখানে গিয়ে টাচ করছে, যেখানে গিয়ে ওভারল্যাপ হচ্ছে, সেই পয়েন্টটাতেই ওই মৌলের অবস্থান বলতে পারবো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আজকে এই অবধি রইল, তোমরা নোটটাকে রেডি করে নাও, আমি বোর্ডটা মুছে দিচ্ছি, আর পড়াটাকে তোমরা ভালো করে নাও। আজকের যদি ভিডিওটা তোমরা দেখে নিয়ে পরের ভিডিওতে যাও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে বলে আমার মনে হয়। আমি একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করছি, কিন্তু লেভেল আপ পর্যন্ত পড়াবো। সুতরাং প্রত্যেক দিনের নোটটা তোমরা প্রত্যেক দিন রেডি করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এবং লাইক আর কমেন্টস গুলো, তোমাদের যদি কোনো জায়গায় কারোর অসুবিধা হয় তোমরা কমেন্টস করতে পারো, তাহলে আমি সেখান থেকে তোমাদের সুবিধা মতো আবার নতুন ভিডিওটা সেইভাবে দেবো।